আসসালামু আলাইকুম। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই যে গত 24 ঘন্টায় আমরা যেসব ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখেছি, সেসব ভিডিওর উপর পর্যালোচনা করতে। তো গতদিন দেখেছি এই যে শারমিন এবং শারমিনের ভাই বেলাল শেষ রাতের দিকে কিছু ভিডিও ছেড়েছে, কিছু বলতে দুজনের দুটো ভিডিও ছেড়েছে, এবং সেই সব ভিডিওতে কী কী কথা তারা বলেছে সেগুলো নিয়ে আলোচনা করব এই যে বাপ্পি, নিশি, আর হ্যাঁ, শেষ অংশে থাকবে ওই যে সাবিনা। সাবিনা কিন্তু মোটরসাইকেল চালানো শিখছে, তার শিক্ষককে জানেন? আরিফ তাকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছে। তো বন্ধুরা, এই যে উপরে যে ছবিগুলা থাকে, উপরের ছবিগুলা একটু ফলো করবেন। উপরের ছবিগুলোর সঙ্গে আমার কথা সামঞ্জস্যতা থাকে, আপনারা তাহলে আমার কথা বোঝার এবং ছবির মধ্যে অনেক মিল পাবেন, দেখতে ভালো লাগবে, কথা বুঝতে সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাপ্পি প্রতিবেশীদের জন্য ইফতার দিচ্ছে কিংবা গোছাচ্ছে। সে লিখেছে প্রতিবেশীদের আজ ইফতার দিলাম। তো প্রতিবেশীদের প্লেটে কী ছিল জানেন? এক পিস তরমুজ, এক পিস বলতে খুব ছোট এক টুকরো তরমুজ, এক টুকরো অ্যাপেল, আর অর্ধেক শর্মা, অর্থাৎ যে পরোটাগুলো সে কিনে আনে, সেই পরোটার মধ্যে বাসি পচা, দেখতেই পাচ্ছেন ওই যে যে ঝোড়া ঝাড়া যেসব থাকে না মাংসের পিসগুলা, কিংবা বাড়তি কিছু থাকে বাসি টাসি, সেসব পেঁয়াজ দিয়ে টেলে টেলে শর্মা বানিয়েছে। এটা নাকি স্পেশাল, তেষা স্পেশাল। তো সেই অর্ধেক সেই শর্মা, আর একটু একটা নাকি দুটো খেজুর, একটু ছোলা। আমি বুঝলাম না প্রতিবেশীদের বাসায় কেউ ইফতার এতটুকু দেয়? এটা তো একজনের ইফতার, এটা প্রতিবেশীর হক হলো কি করে? কিংবা কারোর বাসায় এতটুকু ইফতার কে দেয়? তো যাই হোক বন্ধুরা, আরেকটা জিনিস কি জানেন? আমি কখনো দেখিনি কোনো পুরুষ এরকম রান্নাঘরে কিংবা প্রতিবেশীদের খাবার দেওয়ার সময় হ্যাংলামো করে। এই জন্যই আমি বলি যে এটা হলো গেটুস বাপ্পি। তো গেটুস বাপ্পি আরেকটা কি করছে দেখুন। সে সে কিন্তু আজকে মায়ের নাম নেয়নি, অর্থাৎ মাকে সে ভুলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সে অনেক আগেই ভুলে গিয়েছিল। হ্যাঁ, মার নাম সে নিয়েছে একবার না দুবার, মায়ের কাজ সে করছে, সেটাও আমি বলছি। তো আসলে ওটাই তো ব্যবসা, ওটা তো নিতেই হবে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, সে কিন্তু এখন পুরোপুরি উদ্যমে ভিডিও করছে, ভুলে গিয়েছে মার সব কিছু। কারণ এই যে দেখছেন কিভাবে, মানে টক বড়ই, কুল বড়ই, যেগুলা এমনিই পড়ে থাকে, মানুষ ধরেও দেখে না, সেই সব বড়ই কিভাবে নিজে লাফিয়ে লাফিয়ে টোকাচ্ছে, উপর হয়ে নিচ হয়ে। ওই যে 55-60 বছরের দাড়ি মোছ পাকনাওয়ালা বেটা এরকম যে করে, যেগুলো বাচ্চারা করে, সেরকম যে এই লোকটা করতে পারে, ভিডিও না দেখলে আমি বিশ্বাসই করতাম না। আমার মনে হচ্ছে এই লোকটা পাবনায় ওর সিট খালি রাখা অতি জরুরি। ও যখন তখন অতিরিক্ত উন্মাদনার জন্য, মানে যা ইচ্ছা তাই হয়ে যেতে পারে, ব্রেক হয়ে যেতে পারে ওর ব্রেন। এই জন্য উচিত পাবনা একটা সিট ওর জন্য খালি রাখা। তো ওর যে হাব ভাব, অলরেডি বোধ হয় ওর 3 ভাগে 2 ভাগই আউট হয়ে গিয়েছে ব্রেন, এক অংশ আছে যেটা নিয়ে সে চলছে। মা মরে যাওয়ার খুশিতে আর সম্পত্তি উপভোগ করতে পারবে, এই জন্যই তার মাথা ফুর্তি, আনন্দ, উচ্ছ্বাস বেয়ে বেয়ে পড়ছে। আর ভিউদের সিম্পেথি নেওয়ার জন্য মাঝে মাঝে ওই মায়ের কথা বলছে। তো বন্ধুরা, যাই হোক, দেখতে সে এই ফাঁকে বলে দিল আমার ক্যামেরাম্যান হলো পাখি। আমি জানি না পাখির ফ্যামিলিটা কতটা মানে অর্থনৈতিক অসুবিধার মধ্যে আছে, যে ওরকম একটা উঠতি বয়সী মেয়ে, হ্যাঁ ও সুখ না এই জন্য বোঝা যায় না, বাট ওর বয়স কিন্তু 13-14 হবে। সেই পাখিকে তারা এই যে এই লোকটার পিছনে একটা পুরুষ দোষে, পুরুষের পিছনে পিছনে ক্যামেরা ধরতে পাঠায়, এটা আসলে কেমন কথা? কেমন কথা? এবং সে হোপ দিচ্ছে, পাখিকে সে হোপ দিচ্ছে, এরপর পাখিকে আমি একটা জামা বানাই দেবো এই দে একটা যা, কারণ আমার ক্যামেরাম্যান পাখি। কেন তিশাও তো জামা দেয়, তাহলে তোমার এক্সট্রা পাখিকে দিতে হবে কেন? আগে পরেও তো পাখি জামা তোমাদের ক্যামেরা ধরতো, এখনও ধরে। আগে তিশার ধরতো, তিশা অপে আছে, এখন তোমারটা ধরছে, এরপরে তিশারটাও ধরবে, তোমারটাও ধরবে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে বাপ্পি এখানে খালাকে 5,000 টাকা দিয়েছে, সেটা অন ক্যামেরাতে এসে, আর বলছে এটা মা দিত, এখন আমি দিলাম। কিন্তু তুমি কোথায় দিলে? তোমার তরফ থেকে তো নয়, এটা দিয়েছে সেই আমেরিকার বোনটা, যার 14 গোষ্ঠীতে কেউ নাই, সারা বাংলাদেশে কেউ নাই। তার মানে 14 গোষ্ঠীতে যদি কেউ থেকেও থাকে, তারা উচ্চ বড়লোক, যার জন্য তাদেরকে সে জাকাত ফাতরা দিতে পারে না, দেওয়ার লোক পায় না, তাই এই গেটুস বাপ্পিকে দিয়েছে। আর গেটুস বাপ্পি সত্য এতিম হওয়া একটা ছেলে, কান্নাকাটি করছিল, যার জন্য তার কাছে যে টাকাটা পাঠিয়েছে সেটা মিস ইউজ
ডিভোর্স কিছুতেই হতে দিবে না, কারণ ডলার কামাতে হবে তো। তাই ক্যামেরার সামনে সে খালাকে 5,000 টাকা দিল, আর ওই বাসায় আরেকটা ভাবিনা আছে, অর্থাৎ কাজই করে সে, তাকেও 5,000 টাকা দিয়েছে, সেটাও অন ক্যামেরার সামনে। তো এই হলো বাপ্পির কি, বাপ্পির দেওয়া থোয়ার নমুনা। দেখলাম বাপ্পি শুধু ইলিশ মাছ নয়, সে মুরগিও কিনে এনেছে, দেশি মুরগি। এখন আর সে ব্রয়লার খায় না, এখন মাংস তাদের ঘরে প্রতিদিন থাকে। অলরেডি এই যে এই মানে আজকে বোধহয় 10-11 রমজানে পা দিল, সে অলরেডি কি করলো, অলরেডি 5-6 কেজি গরু মাংস, 4-5টা মুরগি খাওয়া হয়ে গিয়েছে। এখন ইলিশ মাছ আর দেশি মুরগি আবার কিনে এনেছে, সাথে অন্যান্য বাজার তো আছে। এখন ব্যাগ তার প্রতিদিন টানতে হচ্ছে, আর প্রতিদিন ব্যাগ টেনে টেনে দেখাতেও অসুবিধা নেই, যেটা মা বেঁচে থাকতে তার অসুবিধা ছিল। সেই কুলাঙ্গার ছেলে এখন যথেষ্ট ভালো আছে মা ছাড়া। মা তাকে এবং তার বোনকে কি করে গিয়েছে, কন্টেন্ট তৈরি করার একটা অপশন রেখে আল্লাহর কাছে চলে গিয়েছে। এই যে বোন নিশিও কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। সে আজ দেখলাম দাওয়াত খেতে গিয়েছে, ইফতার পার্টিতে জয়েন করছে, সেখানে হাসি ঠাট্টা সবই করছে। মাঝে মাঝে আবার এক মহিলাকে জড়িয়ে ধরে বলছে যে আমি এই বয়সী মহিলাদের দেখলে জড়িয়ে ধরে আমার মায়ের স্বাদ তাদের মাঝে খুঁজে পাই। তুমি তো ভাই তাহলে প্রতিদিনই বেরিয়েছো, আজ তাহলে তো বলতা যে আজকে প্রথম মনে হলো আমার মায়ের মতো কাউকে জড়িয়ে ধরলাম। তুমি বলেছো যাকে দেখি এই বয়সে তাকে জড়িয়ে ধরে মায়ের স্বাদ নাও, তার মানে তুমি কন্টিনিউ বেরিয়েছো। আজ হয়তোবা এই 2-3 দিন হলো খোলস থেকে মানে অন ক্যামেরাতে এসছো, অফ ক্যামেরাতে তুমি তোমার রীতিমতো আনন্দ ফুর্তি সবই করে গিয়েছো, খাওয়া দাওয়া তোমার চেহারা দেখলেও বোঝা যায়। রমজানে একটু হয়তোবা মুখ টান টান ভাব এসছে, আর মায়ের একটু হাজার হলেও তো মেয়ে, একটু তো শোক থাকেই। বাট যতটুকু শোক তোমরা ক্যামেরার সামনে দেখাচ্ছ সিম্প্যাথি নেওয়ার জন্য, অতটা শোক নেই। ক্যামেরাতে এসে বলছো, সবাই তোমাকে বলছে ভাই ভাবি স্বাভাবিক জীবনে ফেরত আসেন। তুমি তো স্বাভাবিক জীবনেই ফেরত আসছো, বহু আগেই ফেরত আসছো। হয়তো বা 1 দিন 2 দিন 3 দিনই ছিল, তার বেশি তোমাদের মতো সন্তানদের থাকে না, কিংবা থাকতে পারে না। তোমরা যা শুরু করেছো তা থাকতে পারে না। তো যাই হোক বন্ধুরা, মিথ্যাচারিতার কে দেখছেন, সামনে আরও আছে, এদের অঙ্গ ভঙ্গি সবই হবে, আসছে একটু একটু করে স্বাভাবিক হয়ে আসছে সবাই, একটু একটু করে রঙ্গ তামাশা শুরু হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ওটা বাদই দিলাম, চলে আসি। আজ কিন্তু মিম চরম আকারে নিজের কথা বলতে গিয়ে আকারে ইঙ্গিতে শারমিনকে ভালো একটা ডলা দিয়েছে। আমি কিন্তু আজ মিমের উপর সত্যি হ্যাপি খুশি। সংসার করতে হলে, স্বামীকে দেখতে হলে এবং দায়িত্ব নিতে হলে কী কী করতে হয় মিম কিন্তু আজ বলেই দিয়েছে। অর্থাৎ মিম ভুলে গিয়েছে তার পাস্ট, অর্থাৎ বাবুকে নিয়ে সংসার করতে গিয়ে কত প্যারায় পড়তে হয়েছে, কত প্যারা সে সামলে এখনও বাবুর সাথে সংসার করছে, বাবুকে সে ত্যাগ করেনি। কথাগুলো কিন্তু মারাত্মকভাবে কাকে বলেছে জানেন, শারমিনকে সে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে যে সংসার জীবনে অনেক কিছু ক্যামেরার সামনে আনতে হয় না, কিংবা আনি না। সংসার আমার, আমি ইনকাম করি, আমার ইনকাম আমি খাবো, আমি নিশ্চয়ই আমার শ্বশুর বাড়ি দিব না, কিংবা আমার ইনকাম নিয়ে আমি আমার স্বামী ছেলে মেয়ে নিয়ে খাবো। আমার শাশুড়ি ইনকাম করে, আমার শাশুড়ির ইনকাম আমাকে দেয় না। ওমা, এটা কোনো কথা? শাশুড়ির ইনকাম কেন তোমাকে দিবে? আবার আমি ইনকাম করি, আমিও আমার শাশুড়িকে দিব না, কিংবা তার সংসার টানবো না। কি বুঝলেন? ছেলেও তার সংসার টানবে না। এই যে তারপর সে তার মার কথা বলল, তার মা নাকি বিরাট বড়লোক, কারণ তার মার অনেকগুলা ছেলের সন্তান। ছেলেরা দেয় না, নেয়? তোমার মাই তো বলেছে, তোমরাই বলেছো যে একটা টাকা ছেলেরা মাকে দেয় না, মায়ের কাছ থেকে ছেলেরা আরও নেয়, তোমরাই দাও। তাই বলতে বাধ্য হই, তোমার মার যদি এত টাকাই থাকবে, তাহলে সাবিনার কাছে মাত্র 1 না 2,000 টাকা তোমার বাবা হাত খরচের জন্য চাইতে গিয়েছিল। অন ক্যামেরাতে সাবিনা সেটা তোমার বাপের হাতে তুলে দিয়েছে। লজ্জা লাগে না? যার মায়ের কাছে নাকি তোমার মা নাকি বিরাট বড়লোক, তোমার মার কাছে নাকি এখন লাখ লাখ টাকা ঘর ছাড়ছে, তার জন্য লাখ লাখ টাকা তোমরা ধার দেনা করো, হাজার হাজার টাকা। তা সেখানে 2,000 টাকা ওই যে সাবিনার কাছে হাত পাততে গিয়েছিল কেন? কেন বলেছিল যে আমার হাত খরচ 2,000 টাকা দাও? আমার বাবা, সাবিনা বলল আমার বাবা বর্তমানে খুব অসুবিধার মধ্যে আছে, আমার বাবার মাজায় ব্যথা, কোনো কাজ করতে পারছে না। তো যাই হোক বন্ধুরা, এই কথাগুলো নাই বা বললাম, মিম এই ব্যাখ্যাটা দিয়েছে যে তার মার কাছ থেকে সে টাকা এনেছিল প্রুফ দেওয়ার জন্য। তো
তো ভালো লেগেছে আজকে মিমের এই কথাটা, যখন সে বলেছে যে আমার ইনকাম আমার সন্তানের জন্য, আমার স্বামীর জন্য, আমার সংসারের জন্য, আমি কেন করব না বলেন? কাকে বলেছে? শারমিনকে বলেছে। বলেছে সংসার জীবনে অনেক রকম গ্যাঞ্জাম হয়, আপনাদের সামনে সেগুলো আনি না, তুলে ধরি না। আমি মনে করি এগুলো আমার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল থাকুক, রাইট, সমর্থন করি, এগুলা তোমার পার্সোনাল ব্যাপার। বাট কী করেছে শারমিন? শারমিন এখন ভাই, মা, এদেরকে সামনে বসিয়ে স্বামীর গীবত গাইতে বসে, স্বামীর ইতিহাস বলতে বসে। এখন তো কিছু লোক বলবে শুরু করেছে রাজ। রাজ, হ্যাঁ মানছি, রাজ শুরু করেছে। হ্যাঁ, রাজ এটা অভিনয় করেছিল, আমি ধরে নিলাম রাজ এটা অভিনয় করেছিল। কেন করেছিল? সূত্রকে, উদ্দেশ্যকে, তুমি তুমি রাজের সঙ্গে যখন এরকম ছলনাময়ী করলে, রাজকে অপমান অপদস্থ করলে লোকের সামনে, তখন রাজ সুসাইডের একটা অভিনয় করতে গিয়েছিল। ধরে নিলাম অভিনয়, যেহেতু সে মারা যায়নি এবং সে সুস্থভাবে ভিডিও করছিল, ধরে নিলাম, আমি ধরে নিলাম সেটা অভিনয় ছিল। এই অভিনয়টা কার জন্য ছিল শারমিন? তোমাকে ভালোবেসে তোমার জন্য ছিল। ওর বাবা মা যখন ছুটে গিয়েছিল, তুমি যদি রাজকে ভালোই বাসতে, তাহলে ওই মুহূর্তে তুমি কি করতে? পাগলের মতো ছুটে আসতে। হ্যাঁ, পাগলের মতো ছুটে আসতে যে আমার স্বামী সুসাইড করতে গিয়েছে, হোক সে মিথ্যা, কিন্তু করতে গিয়েছে আমার জন্য। সে, আমি আগে ছুটে যাই, তার কাছে যাই, তাকে দেখি, তারপরে যদি মনে হয় অভিনয়, তখন না হয় আবার ফেরত আসবো। বাট তুমি তোমার শাশুড় শাশুড়িকে বলেছ কি যে ও যা ইচ্ছা তাই করুক, আপনার ছেলে যা ইচ্ছা মরুক না বাঁচুক, তাতে আমার কি? তুমি আজ এসে কি বলছো? আমি ঢাকায় তাকে আসতে বলেছি নারায়ণগঞ্জ থেকে, আমি যেতাম তার বাসায়, কিন্তু তার এই ছলনা, এই ছলনা বলতে কি? তুমি বলছো যে মোবাইলের কথা বলছো, যে মোবাইল নাকি রাজ রাগ করে বলেছে যে মোবাইল নিয়ে যাও, তোমার মোবাইল মোটরসাইকেল নিয়ে যাও, তুমি তখন বলেছ দাও, রাজ চাবি দিয়েছে তুমি সুরসুর করে নিয়ে আসলে, তোমাকে দিয়ে দিয়েছে তুমি নিয়ে আসলে হাতে করে। ন্যাকামি বোঝাও। ওরে শারমিন, ভিউয়ার্সরা এত বোকা, বোকা হতে পারে, বাট বিডি হালচাল বোকা নয়। বিডি হালচাল বলবে তোমাকে রাগ করে যখন বলেছে যে এই যে তোমার মোবাইল, তোমার মোটরসাইকেলের চাবি, তুমি এগুলা নিয়ে যাও, আর তুমি পট করে সেগুলা নিয়ে চলে আসলে তুমি তো পারতে, ওখানে তোমার শ্বশুর শাশুড়ি ছিল, তাদের হাতে দিয়ে যে আব্বা আম্মা এগুলা রাখেন, আপনার ছেলে রাগ করে নিতে বলেছে, আমিও রাগ করে বলেছি দিয়ে দাও, বাট আমি এগুলা কখনো নিব না, এগুলা আমি সংসার করতে চাই, ওর রাগ কমুক, তারপর আমি এসে আবার বোঝাই শোনাই ওকে দিব, এগুলা আপনাদের কাছে রেখে দেন। তুমি কি করেছো? তুমি সেগুলা বাবুকে ডেকে এনে মোটর সাইকেল চালিয়ে চলে গিয়েছো, কারণ তোমার এই যে ভাই বেলাল সে পারে না চালাতে, তাই বাবুকে ডেকে এনে বন্ধু বান্ধব, এই যে এই কেচো বেলাল বাদরের মতো দেখতে, সে কি করেছে, তার যত বন্ধু বান্ধব আছে, তাই বাবু আছে, সবাইকে নিয়ে জড়ো, তুমি এই লোকগুলা এনে হাস্যকর বানিয়ে একটা ছেলেকে অপমান অপদস্থ করলে, আর এখন সাধু বনে গেলে। এতগুলা লোক থেকে অপমান অপদস্থ করেছে, এই ছেলে রাগ করে বাড়ি চলে আসলো। তোমার শ্বশুর নাকি তখন বলেছিল যে কি, রাজ বলেছিল আমি কি তোমার ইনকাম খাই, তো তখন তার শ্বশুর বলেছিল এখন না খাও, পরে খাও। এই কথাটা তুমি খুব মুখ বেঁকিয়ে বেঁকিয়ে ঢুলিয়ে সেই রিক্সা বস্তিতে যখন ছিলে, তখন যেভাবে কথা বলো, একটুও চেঞ্জ হয়নি তোমার কথা বলার, হয়তো বা স্টাইল ভাষাটা চেঞ্জ হয়েছে, বাট বডি ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছো কথা বলার সময়, যে আমাকে আমার শ্বশুর বলে, যে বাবার সমতুল্য, তোমার নিজের বাবার সঙ্গে তুলনা করেছিলে, তার কথা বিকৃতি করে বলছো আমার শ্বশুর আমাকে বলেছে এখন না খাস, দুদিন পরে খাবি। ঠিকই তো বলেছে, বউয়ের ইনকাম স্বামী খাবে না, আর স্বামীর ইনকাম বউ খাবে, এটাই তো নিয়ম। কেন, কোথাও কি লেখা আছে বইয়ের ইনকাম স্বামী খেতে পারবে না? বইয়ের ইনকাম যদি স্বামী না খেতে পারে, তাহলে ইসলামে কেন একটা বইয়ের একটা অংশ স্বামীর নামে থাকে? স্বামী মানে বউ, ওয়াইফ যদি মারা যায়, তার সম্পত্তি যদি থেকে থাকে, তার একটা অংশ স্বামী পেয়ে থাকে। কেন পেয়ে থাকে? অধিকার আছে বিধায় পেয়ে থাকে। অধিকার আছে বিধায় একজন স্বামী মারা গেলে একজন ওয়াইফও পেয়ে থাকে। তাহলে কেন শারমিন কথা বলছে যে আমি ইনকাম খাওয়ার জন্য আসছি, খাওয়ানোর জন্য নয়? তোমাকে বিয়েই তো করেছে ইনকাম খাওয়ার জন্য। এই যে তুমি যে কথাগুলো বলছো, রাজ লোভী, রাজ তোমার ইনকাম খাওয়ার জন্য এ করেছে ও করেছে, কিংবা মানুষ ভিউয়ার্সরা কিংবা বিভিন্নভাবে সমালোচকরা বলছে, তাদের উদ্দেশ্যে বলছি, তুমি বলছো যে রাজের কাছে তোমার কার্ড ছিল 5 মাস ধরে,
তুমি রাজকে বিশ্বাস করে 5 মাস রেখেছো, রাজও তো তোমার বিশ্বাসের মর্যাদা রেখেছে। রাজ কিন্তু ইচ্ছা করলে 13 লাখ টাকার কিছু টাকা হলেও তুলে নিতে পারত, কারণ রাজের হাতেই কার্ডটা ছিল। নিশ্চয়ই কার্ডের পাসওয়ার্ড বলো কিংবা যাই বলো, নাম্বার যাই বলো, সেটা তো ছিল রাজের কাছে, অবশ্যই ছিল। রাজ জানতো যে তোমার গোপন যে কোড নাম্বার সেটা রাজ জানতো। কই, রাজ তো তোলেনি। তুলেছে কি রাজ? রাজ তোলেনি কিন্তু টাকাটা। রাজও কিন্তু কার্ড রেখেছে সযত্নে নিজের কাছে। কেন রেখেছে? তুমি যাতে টাকাগুলা ওড়াতে না পারো। তোমার উপর রাজের বিশ্বাস ছিল কম, কারণ তুমি বিভিন্ন পুরুষের সঙ্গে কথা বলতে। এখন বলবে অনেকে পুরুষের সঙ্গে কথা বলতো, সে কথা আপনি জানলেন কি করে? এটা শারমিনী বলেছে। শারমিনী বলেছে রাজ তাকে ফোর্স করতো, তুমি আগের স্বামীর সঙ্গে কথা বলো, তুমি আগের স্বামীর আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলো, তুমি যার জন্য রাজ তার মোবাইল পর্যন্ত চেক করতো। হ্যাঁ, এই কথাটা তোমার মুখ থেকেই আমরা শুনেছি যে তোমার আগের স্বামীর সঙ্গে তোমার এখনো কন্টাক্ট আছে, তাদের বাড়ির লোকজনের সাথে কন্টাক্ট আছে। তুমি যে রাজকে ছেড়ে ওই পুরুষের সঙ্গে যাবে না, যে পুরুষের সঙ্গে তালাক হওয়ার পর মুখদর্শন করা নিষেধ, তুমি তার সঙ্গে কথা বলো, তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলো, এবং তার কথা তুমি ভুলতে পারো না। তার তোমার একটা সুন্দর মানে ভবিষ্যৎ, তোমার একটা আলাদা সফট কর্নার সেই স্বামীর জন্য। এই কথাগুলো তুমি কি করেছো, বিভিন্ন ভিডিওতে বলেছো তুমি। ঠিক যেমন মিম এই কথাগুলো সানির ক্ষেত্রে বলেছে, বাট মিম মিম তোমার থেকে না অনেক সহনশীলতা দেখিয়েছে। মিমও কিন্তু একটা বেকার ছেলে, একটা গাঁজাখোর নেশা অক্ত ছেলে পারে। হ্যাঁ, তোমার ভাই কি নেশাসক্ত নয়? অবশ্যই সে আসক্ত, নেশা আসক্ত একটা ছেলে। সে তাকে যদি পালতে পারে, তুমি কেন রাজকে পারবা না? রাজ তো নেশাই করে না। তাকে যতই লোকে অপবাদ দিক, যতই লোকে, হ্যাঁ আমি মানছি, আবারও বলছি, রাজের কথা বলার ছিঁড়ি নেই। রাজের মধ্যে শিক্ষা ভাবতি। রাজ গরিব, তুমিও বড় লোক নয়। তুমিও ওই যে বলতে হয় না, আল্লাহ, মানে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নিচ্ছি, আমি ভিউয়ার্সদের কাছেও মাপ চাচ্ছি, আপনারাও মুখ থেকে কখনো কাউকে এভাবে বলবেন না। আর শারমিন, তোমার কথাই, তুমি এটা বলেছ তোমার বাবা রিক্সাওয়ালা ছিল, তোমার মা বাসায় কাজ করতো, তো তুমিও নিশ্চয়ই রাজ থেকে হাই কোয়ালিটির কেউ নাও। তাহলে কেন তুমি কেন তুমি রাজকে মেনে নিবে না? রাজের চাইতে তুমি কি দেখতে ভালো? রাজের চাইতে তুমি কি বয়সী ছোট কচি খুকি? রাজের ধারণ ক্ষমতা আছে সন্তানের, বাট তোমার কি আছে? তোমার না আছে রূপ, না আছে যৌবন। এখন এ কথাও আমি বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের মধ্যে যখন প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কথাটা, রাজের সঙ্গে যখন তোমরা মিলিত হও, তখন তোমার একটা ইনফেকশন দেখা দেয়। সেই ইনফেকশনের জন্য তুমি চিকিৎসা পর্যন্ত করিয়েছো বিয়ের আগে, এবং বিয়ের পরে যখন এই সমস্যাটা দেখা দিচ্ছে, পুনরায় তুমি আবার ওষুধ খাচ্ছ, থেরাপি দিচ্ছ। তোমার মাজায় সমস্যা, তোমার পায়ের সমস্যা, তোমার কিছু হরমোনজনিত সমস্যা আছে, তোমার সিস্ট আছে, সব কিছু মিলে তুমি ডাক্তার দেখাচ্ছ। তাহলে এত কিছু মেনে নিয়ে রাজ তোমাকে কেন বউ হিসাবে এত ভালোবাসা দেখাবে? একবার ভাবো, এটা লাইলি মজনুর যুগ নয়। এই যে প্রত্যেক ভালোবাসার মধ্যে না কিছু না কিছু স্বার্থ নিহিত থাকে। তো রাজের একমাত্র স্বার্থ ছিল টাকা, টাকা। এটা কে না বোঝে? তুমিও জানতা, তুমিও হোপ দেখিয়েছো রাজাকে। তুমি বলছো আজ কি রাজাকে তুমি খোটা দিচ্ছ যে তার পা থেকে মাথা পর্যন্ত যা কিছু সব তোমার দেওয়া। অবশ্যই দিবে, কেন দিবে না? একটা নতুন জামাই, তোমার বাপের যোগ্য বাপ তো নেই, তোমার মার যোগ্যতা নেই, তোমার ভাইয়ের যোগ্যতা নেই, তাহলে তোমার যোগ্যতা আছে, তুমি সাজিয়ে দিবে। একটা নতুন জামাই কমপ্লিট স্যুট দেবে, নতুন নতুন কিছু জামা কাপড় দিতে হয় সেটা দিবে, পায়জামা পাঞ্জাবি সব তুমি দিবে, শেরওয়ানি সব তো তোমার দেওয়ার দায়িত্ব, কারণ তুমিই তো পুরুষ। তোমার বিয়ের গার্ডিয়ান তুমি, কেউ ছিল না, কেউ নাই তোমার। তুমি এমনিতেই তুমি সব সময় নিজেকে শো করো কে হিসাবে বলো তো? শরীফা থেকে শরীফ। সবাই তো শরীফ থেকে শরীফা হয়, আর তুমি শরীফা থেকে শরীফ হয়েছো। হ্যাঁ, তোমার আচার আচরণ পুরুষের মতো। যেখানে কি করে, ওই যে গ্রাম থেকে পুপুরা আসে, তুমি নাকি সব কিছু চিকিৎসা করাও। তোমার বাপের চিকিৎসা কোথায় কি করতে হবে তুমি করাও। তোমার ভাইয়ের কোন প্রতিষ্ঠানে কোথায় কি চিকিৎসা হোক, থেরাপি হোক, ঘোড়ার ডিম হোক, সব কিছু তুমি দেখো। তাহলে তুমি যদি ওই যে শরীফ থেকে শরীফা হতে চাও, তাহলে রাজের বেলায় কেন তোমার এত অবজেকশন? সেখানেও পুরুষগিরি দেখাও। তুই কেন পুরুষগিরি দেখাও? চাহিদা তো মানে কি বলবো, চাহিদা মেটাতে যেয়ে তুমি তো নিজেই ধরা খেয়েছো। তুমি রাজের
রাজ তো তোমাকে খাওয়ান পরন সব কিছু দিচ্ছে, তোমার চাহিদা মতো সব কিছু দিচ্ছে। 4 মাস বিয়ে হতে পারলো না, রাজ তোমাকে দুটো 3 পিস দিয়েছে, আরও ইত্যাদি ইত্যাদি কি যেন টুকটাক দিয়েছে। বিয়ের সময় তোমার অনেক কিছু আছে, তোমাকে দিতে গেলে তুমি বলেছো না দেওয়া লাগবে না, তাহলে রাজ কি তোমাকে সেদে সেদে বলবে? তোমার চাইতে তো মানে রাজের ইনকাম বেশি নয়, তোমার ইনকাম বেশি, তাহলে তুমি কেন রাজের কাছে প্রতিনিয়ত গিফট আশা করো? তোমার মতো তো রাজে 13-14 লাখ টাকা ইনকাম করে না, সেটা তুমি বলেছো যে তোমার কাছে এই যে গত মাসে সামথিং কিছু টাকা, তোমার কাছে বেশিও না, তুমি যে আইফোন সেরেছো তার চাইতে বেশিও না, অর্থাৎ 30-35-এর বেশি, ওই 50-60 এরকম একটা ইনকাম, সেটা পাওয়ার জন্য রাজ পাগল হয়ে গিয়েছে। তাই তুমি ভেবেছো যে আমার কাছে ওই টাকাটা রাজ রাখতে চাচ্ছে না, বেশি টাকাও না, 60-70 হাজার এরকম হবে, এই টাকাটা রাজ তোমার কাছে রাখতে চাচ্ছে না। কেমনে রাখবে রে ভাই? তার সংসার চালাতে হবে, তার নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতে হবে, সেই খরচ আছে। তোমার মতো তার লাখ লাখ টাকার মালিক নয় রাজের ওই সম্বলই ওটা, ওই টাকার দিকে চেয়ে থাকে আমার পেমেন্ট ঢুকবে আর সেই টাকাটা দিয়ে আমি এখানে ঘর ভাড়া দেবো, ওই জায়গায় অ্যাডভান্স করব, মাল ট্রান্সফার করব, আমার বাজার ঘাট করতে হবে, এই জন্য সে তার বাপকে পাঠাচ্ছে বারবার। আর তুমি বলছো যে এই টাকাটা আমার কাছে রাখতে পারে না, তাহলে তার কাছে আমি 13 লাখ টাকার কার্ড কী করে রাখলাম? কি করে রাখলে? রাখলে কারণ তখন সংসার করতে, আর রাজ তোমার সংসার চালাতো, তাই 13 লাখ টাকায় 5 মাসে তোমার হাত দিতে হয়নি। তোমার এক্সট্রা যে টাকাগুলো ছিল সেগুলা দিয়ে রাজের যত শখ পূরণ করেছো, ওই যে কোথায় কোথায় যেতে হয় সেখানে সেখানে গিয়েছো, বলেছো। রাজ কোথায় গিয়েছে? রাজের কোনো আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছে? গিয়েছে তোমার আত্মীয় স্বজনের বাড়ি। রাজ হয়তো বা যেতে চায়নি, মান অভিমান করেছে, না যাবো না। ওই যে তিশাদের বাড়ি গিয়েছো, তোমার ফুপাদের বাড়ি গিয়েছো, সেগুলো রাজ যেতে চায়নি, আমরা দেখেছি তো, ওখানে মান অভিমান চলেছে, কারণ টাকা তোমার। রাজ কি করে যাবে? রাজ বলেছে আমি যাবো না, কিন্তু তুমি বলেছো সমস্ত খরচ তুমি দিবে। গেলেও খরচের কথা, কারণ এসব জায়গায় তুমি ভালো করে জানো, গেলে যে ভিডিওগুলো করা হবে তাতে আমি যদি 10,000 টাকা ইনভেস্ট করি আমি 20,000 টাকা তুলে আনতে পারবো। কক্সবাজার, এখানে ওখানে ইত্যাদি ইত্যাদি গিয়েছো, এমনি কি তুমি খাওয়ার খোটা পর্যন্ত দিয়েছো? রাজকে সামান্য বাদাম কিনে খাইয়েছো, সেটা ওটা কি মিক্সড যে বাদাম মধু দিয়ে থাকে ওটার কথা বললো, নাকি বাদাম যে দই বললো ওটার কথা বললো, ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, খাওয়ার খোটা পর্যন্ত তুমি রাজকে দিয়েছো, সামান্য কিছু শখের বাদাম খাইয়েছো, সেটার খোটাও তুমি দিয়েছো। কত বড় শরীফা থেকে শরীফ হয়ে গিয়েছো তুমি। তোমার নিজের বিবেকের কাছে প্রশ্ন করো যে রাজ তোমাকে কি খোটা দিয়েছে, কি বলেছে, আর তুমি কি কি বলেছো। তুমি না বললেও তুমি অনেক কথা এর আগে বলনি, বাট তোমার ভাইয়ের বন্ধুদের দিয়ে, ভাইকে দিয়ে, বিভিন্নভাবে তোমার বান্ধবীদের দিয়ে বিভিন্নভাবে রাজকে খুঁচিয়েছো বিভিন্ন জায়গায়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন জায়গায় ফোন পর্যন্ত করে তুমি মানুষকে দিয়ে তোমার হয়ে তাদের কাছে মানে ভিডিও করার জন্য অনুরোধ করেছো, যেটা রাজের পক্ষে সম্ভব হয়নি। আর হ্যাঁ, রাজের পিছনেও যে কেউ নেই একথা তুমি ভাবলে কি করে? তোমার 10টা ইউটিউবার মিলে যা করতে পারবে এমনও তো হতে পারে রাজের পিছনে কাজ করছে একজন মাত্র, সবাইকে সে ঘোল খাওয়াতে পারে, সে যোগ্যতা রেখে সে চলছে, এমনও তো হতে পারে। তাই শারমিনকে বলবো অতিরিক্ত কিছু বলো না, অতিরিক্ত কিছু বলো না। সফলতা কেবল মেয়েদের ক্ষেত্রেই যে আইন আছে কিংবা আইন স্ট্রং তা নয়, ছেলেদের ক্ষেত্রেও আইন আছে, সে আইন কিন্তু আরও প্রখর, আরও প্রখর। তোমার কোনো কথার সঙ্গে তোমার কাজের মিল নাই, তোমার ভিডিওগুলাই তার প্রমাণ। আর রাজের কথার সঙ্গে, রাজের ভিডিওগুলার সঙ্গে প্রমাণ আছে বাস্তবতার, লোকের কথার। তোমার যারা সালিশি টালিশি করতে গিয়েছিল না, তারাও তোমাদেরকে ডলা দিয়েছে, দেয়নি। তারা জানে রাজের পিছনে 10 জন লাগে না, একজন আছে, সেই একজনের ডলাতে 10 জন শুয়ে যাবে। সো রাজের অবশ্যই ভালো কিছু আসতে যাচ্ছে রাজের জীবনে, আমরা অপেক্ষা করি। রাজ আজ তার কমিউনিটি সেন্টারে বলেছে যে সে আবার ভালো কিছু নিয়ে আমাদের সামনে আসবে, ইনশাল্লাহ আসবে। তো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই অপেক্ষা করব রাজের জীবনে কী কী ঘটেছে সেটা জানার। আর অপেক্ষায় থাকবো শারমিন, বেলাল তারাও কি বলে, অপেক্ষায় করেন কিংবা দেখতে থাকেন উপরে কিছু ছবি। শারমিন, আরিফ শারমিনকে, উড়োজাহাজ মার্কা শারমিনকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছে, প্র্যাকটিস করাচ্ছে। কিছুদিনের মধ্যে এই যে উড়োজাহাজ মার্কা হয়ে যাবে হোন্ডা মার্কা, সে হোন্ডা চালাবে, তো সেটাও দেখতে পাবেন। আর সেই সব দেখার অপেক্ষায় আজকের দিনের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক কমেন্টস করবেন।
সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে করে গিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ